হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা কম্পিটিটিভ ম্যাথের গড় চ্যাপ্টার 9 পাটিগণিত অংশে পড়ছিলাম। সো এই অঙ্কটা দেখো, 13টি সংখ্যার গড় 40, যদি প্রথম 7টির গড় 45 এবং শেষ 7টি সংখ্যার গড় 36 হয়, তাহলে সপ্তম সংখ্যাটি কত? ওভারল্যাপের অঙ্ক, একটু কঠিন, কিন্তু এই অঙ্কটা যদি তোমরা ট্রেডিশনাল অ্যাপ্রোচে করতে যাও অনেক সময় লাগবে, আমরা দেখাবো। এই অঙ্কটাই আমরা আমাদের নিয়মে ব্যালেন্স থিওরি দিয়ে খাতা কলম ছাড়া মুখে মুখে 2-3 সেকেন্ডে করে ফেলবো। কীভাবে করে ফেলবো দেখো, 40 আর 45 মানে 5 বেশি, তাহলে 5 7 35 বেশি, আর এখানে 40 আর 36 মানে 4 কম, 4 7 28 কম, তাহলে 28 আর তোমার 35, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে টোটাল ব্যালেন্স যদি করি তাহলে 7, তাহলে 7 এখানে লাগবে, 7 হচ্ছে লেনেওয়ালা, তাহলে এই অথবা মাইনাস। সো এখানে এই 7টাই আমাদের ওখানে 40-এর সাথে গিয়ে যোগ হয়ে যায়, অর্থাৎ সপ্তম সংখ্যাটা হয়ে যায় 47। জাস্ট অঙ্কটা যখন পড়বা এবং ওই আমাদের ব্যালেন্স থিওরি নিয়মটা যখন বুঝবা, সো সবই তো তোমার মাথায় আছে, অঙ্কটা পড়ার সময় তুমি সাথে সাথে ওই অঙ্ক কিন্তু মাথায় ক্যালকুলেশন হয়ে গেছে, আনসার কিন্তু হয়ে গেছে অঙ্কটা পড়ার সময়, ঠিক আছে? ওই 2 সেকেন্ড লাগবে, 3 সেকেন্ড লাগবে, পড়ার সময় এটা হয়ে যাবে আনসারটা, ঠিক আছে? সো এখন এই অঙ্ক আমরা এইভাবে কিভাবে করলাম? আমাদের দেখো, আজকে হচ্ছে আমাদের লেকচার 5, আমাদের এই কম্পিটিটিভ ম্যাথের চ্যাপ্টার 9 পাটিগণিত অংশের গড় চ্যাপ্টারের এটা লাস্ট ক্লাস। তো আমাদের আজকের ক্লাসটাতে আমরা এই যে টাইপ 4 ওভারল্যাপের অঙ্ক, ঠিক আছে, আর হচ্ছে মিসেলেনিয়াস টাইপ 5, এই দুইটা টাইপ আমরা অঙ্কগুলো আজকে কভার করবো। হয়তো এগুলি একটু কঠিন, ওভারল্যাপের অঙ্ক, মিসেলেনিয়াসে দেখবে কিছু কঠিন অঙ্ক আছে, আমরা খুব সহজে করে ফেলবো। তো এর আগের যে লেকচারগুলোতে আমরা কিন্তু গড়ের যে প্রথম লেকচারে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে ব্যালেন্স থিওরি, তারপরে আমরা যে অঙ্ক সব কিন্তু সলভ করেছি। তো ওই লেকচারগুলি তোমরা যারা দেখছো, তো এগুলি তোমাদের সব কিছু এখন জানার কথা, ঠিক আছে? সো এখন আমরা ক্লাসটা প্রসিড করি, বিসমিল্লাহ। সো এই অঙ্কটা তুমি যদি, আমরা যেরকম বলছিলাম, তো ট্রেডিশনাল ওয়েতে করতে গেলে, হ্যাঁ, তোমরা যদি করতে যাও তাহলে দেখো, এই যে 7টা সংখ্যা আর এখানে 7টা সংখ্যা, দুইটা গ্রুপ, ঠিক আছে? তো এগুলিকে আমরা ওভারল্যাপ কেন বলি? তো এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো ওভারল্যাপ কেন বলি দেখো, আমরা এই যে প্রথম যে 7টা সংখ্যা, মনে করো এই হচ্ছে প্রথম 7টা সংখ্যা, এই প্রথম 7টা সংখ্যা, আবার এখানে দেখো, এখানে যদি আমরা এভাবে দিই সমান সমান দাগ দিই আর কি, তাহলে এগুলি হচ্ছে শেষ 7টা সংখ্যা, ঠিক আছে? তো এই যে এখানে আমাদের টোটাল সংখ্যা তো 13টা, তার মানে তোমরা যদি একটু খেয়াল করো দেখো, এই যে এখানে হচ্ছে প্রথম 6টা, এখানে হচ্ছে প্রথম 6টা, আবার এখানে হচ্ছে শেষ 6টা, তাহলে 6টা 6টা, প্রথম 6টা শেষ 6টা, আর এই যে মাঝখানে ওভারল্যাপ হইল, এই সংখ্যাটাই হচ্ছে সপ্তম সংখ্যা, ঠিক আছে? এই সংখ্যাটাই হচ্ছে আমাদের সেভেন্থ নাম্বার, বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে ওভারল্যাপ, ঠিক আছে? এখানে টোটাল সংখ্যা ভিন্ন ভিন্ন সংখ্যা হচ্ছে 13টা, আবার এখানে যদি 7টা, আর এই গ্রুপে 7টা, শেষ গ্রুপে 7টা, এভাবে চিন্তা করো তাহলে সংখ্যা হয়ে যায় 14টা। 14টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা একবার রিপিট করছে, মানে 13টা সংখ্যা আছে, প্লাস এই সপ্তম সংখ্যাটা একবার বেশি আছে, ঠিক আছে? তো এখন এই ধরনের ওভারল্যাপকে আমরা বলবো সিমেট্রিক ওভারল্যাপ, অর্থাৎ এই ওভারল্যাপের এই যে ওভারল্যাপে একটা সংখ্যা, দুইটা সংখ্যা বা বস্তু যাই মনে করে না কেন, তো এগুলো 1টা 2টা 3টা এরকম যতগুলি হোক এখানে ওভারল্যাপ করবে, প্রথম সিরিজেও থাকবে, শেষের সিরিজেও থাকবে, কিন্তু এই ওভারল্যাপের দুই পাশেই সমান সংখ্যক সংখ্যা থাকবে, এই পাশে 6টা, ওই পাশে 6টা, এই পাশে 4টা, ওই পাশে 4টা, মানে সমান সমান থাকবে, আর মাঝখানে একটা বা একাধিক সংখ্যা ওভারল্যাপ করবে। তো এটা হচ্ছে সিমেট্রিক ওভারল্যাপ। তোমরা জানো আমাদের এই যে সিমেট্রিক, এই যে মাঝখানে নাক কিন্তু দুই পাশে চোখ আছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে ওভারল্যাপের ধারণা। তো এখানে মোট 14টা সংখ্যা থাকে। তো আমরা যদি এই যে প্রথম 7টা গুণ করি, মানে 7 × 45 করি, গড় দিয়ে 7 দিয়ে গুণ করি, তাহলে আমরা টোটাল ভ্যালু পাবো প্রথম 7টা সংখ্যার, দ্বিতীয় 7টা সংখ্যার তোমার টোটাল ভ্যালু এখানে পাবো। এখানে আগে পরে লিখছে, এই জন্য পাজল হওয়ার কিছু নাই, ওরা ভুল করে আগে পরে লিখছে আর কি, মানে শেষের 7টার গুণফল আগে লিখছে আর প্রথম 7টার গুণফল পরে লিখছে আর কি, এটা ভুলে হয়ে গেছে আর কি। তো এখন এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের এই 567 হয়। আচ্ছা, এখন এখানে তো টোটাল 14টা সংখ্যা আছে, ওই যে আমার 13টা সংখ্যা প্লাস সপ্তম সংখ্যা, এখন এই 13টা সংখ্যার টোটাল ভ্যালু হচ্ছে এই যে 13 × 40 520, এটা হচ্ছে, তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমাদের এটা হচ্ছে ওই যে 7th যে সংখ্যাটা, তাহলে আমাদের এই 7th সংখ্যাটা হচ্ছে 47। তাহলে এখানে তোমাকে কি করতে হলো, আমরা
এই একটা গুণ, দুইটা গুণ, তিনটা গুণ করলাম, একটা যোগ করলাম, আবার বিয়োগ করলাম। এটা হচ্ছে ট্রেডিশনাল, অর্থাৎ লিখিতভাবে আমরা অঙ্কটা করলে যেভাবে পুরো অঙ্কটা করতাম, এখানে আমরা ওই লেখাগুলো বাদ দিয়ে শুধু অঙ্কগুলো, ক্যালকুলেশনগুলো এখানে করছি। ঠিক আছে? তো এখন এই ধরনের অঙ্ক তোমরা দেখবা যে ইউটিউব ঘুরে টুরে দেখবা যে আছে কিনা যারা 2-3 সেকেন্ডে করে ফেলতে পারে। ঠিক আছে? থাকলে আমাকে কমেন্টে জানাবা। তো আমরা যে আমাদের নিয়মে করলাম, এটা যারা ব্যালেন্স থিওরি বুঝছো বা বুঝো, অলরেডি আগের ক্লাসগুলো দেখে আসছো, তারা কিন্তু এটা বুঝে ফেলছো অলরেডি অঙ্কটা। তো আগের যে অঙ্কগুলোতে সেখানে আমরা ব্যালেন্স থিওরি অ্যাপ্লাই করতাম 1 স্টেপ, এখানে 2 স্টেপ। এখানে জাস্ট আমরা 2 স্টেপ করি, এই জন্যই এই অঙ্কগুলো প্রাথমিকভাবে বুঝতে একটু কঠিন। তো আমরা আজকে কিছু অঙ্ক দেখাই দিব, তারপরে আমাদের বই তো আছেই, ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সব কিছু আছে, এই লেকচার আছে, যতবার খুশি দেখতে পারবা, এই ফ্রি মাস্টার ক্লাস। তারপরে তোমরা কিন্তু এই অঙ্ক মুখে মুখে করে ফেলতে পারবা। আর সোজা অঙ্ক তো কোনো ঘটনাই না। তো এখন আমরা তোমাদেরকে যদি দেখাই একটু, এই যে আমাদের ব্যালেন্স থিওরিতে এগুলি যে এক্সপ্লেন করে দেখাই, আমরা সেটা দেখাবো। দেখো বিষয়টা কীরকম হয় আসলে। এই যে 13টা সংখ্যা, এই 13টা সংখ্যার গড় 40। এখন মনে করো যে তোমার 40, মনে করো এই যে এখানে 7টা সংখ্যা আছে 13টা সংখ্যার মধ্যে, এই বরাবর এই যে 7টা সংখ্যা না, এরকম একটা দাগ দিলে মনে করো, তাহলে এই 7টা সংখ্যার গড় 40, আবার শেষের 6টা সংখ্যার গড় 40ই হবে, কারণ 13টা সংখ্যার গড় 40। ঠিক আছে? সো তুমি যখন একটা গ্রুপ করতেছো, মানে একটা গ্রুপে যখন 40 নিয়ে নিছো, আর একটা গ্রুপ অটোমেটিক্যালি 40ই হবে অ্যাভারেজ। ঠিক আছে? আচ্ছা, এখন এরা বলছে কি, প্রকৃতপক্ষে এই যে প্রথম যে 7টা সংখ্যা, প্রথম 7টা সংখ্যার অ্যাভারেজ কিন্তু 45। এই প্রথম 7টার অ্যাভারেজ 45, তাহলে প্রথম 7টার আমরা 40 ধরছিলাম, এই জন্য শেষের 6টারও 40। কিন্তু প্রথম 7টার যদি সত্যিকারের 45 হয়, এই শেষের 6টার কিন্তু অ্যাভারেজ আর 40 থাকবে না, কমে যাবে। এখন কথা হচ্ছে, আমরা ওই যে ব্যালেন্স থিওরিতে কী করি, এরা হচ্ছে পাবে, কত পাবে? 5 করে পাবে। তাহলে 5 করে যদি পায়, এই জন্য -5, এই -5 ইন্টু কত, 7টা সংখ্যা, তাহলে আমার হইল এই -35, এই -35 এরা পাবে। ঠিক আছে? এই 35 পাবে। এখন 35 যে পাবে, এই 35 কারা দিবে? এই 35 আসবে কোত্থেকে? এই যে এদের থেকে 35 আসবে। ঠিক আছে? তাহলে এরা হচ্ছে 35 দিবে, দেনেওয়ালা। ঠিক আছে? আর এরা 35 পাবে। ঠিক আছে? এই 7জন 35 পাবে। তো তুমি এইভাবে যদি চিন্তা করো, এখন দেখো আরেকটা ঘটনা কি ঘটে, তুমি যদি এইভাবে আবার চিন্তা করো, এই বরাবর যদি তুমি চিন্তা করো, এই বরাবর, তাহলে এদের হচ্ছে 36, এদের হচ্ছে প্রকৃত অ্যাভারেজ 36, শেষের 7টা সংখ্যার প্রকৃত অ্যাভারেজ 36। প্রকৃত অ্যাভারেজ যদি 36 হয়, তাহলে তুমি দেখো এরা হচ্ছে প্রকৃত কম, কিন্তু যখন আমরা 40 ধরছিলাম তখন কিন্তু বেশি ধরে রাখছি। তার মানে কত ধরে রাখছি? বেশি, 4। তাহলে এই জন্য +4, এরা হচ্ছে দেনেওয়ালা। তাহলে এই জন্য +4 ইন্টু 7 সমান হচ্ছে +28। তাহলে এই +28, তাহলে এই যে তোমার এই 7জন, শেষের 7জন দিবে, ব্যাপারটা বুঝছো? শেষের 7জন 28 দিবে। এখন এই 28 কাদেরকে দিবে? এরা কারা পাবে? এই শেষের 7জন তো দিবে। তাহলে যে প্রথম 6জন, এই যে প্রথম 6জন, বুঝতে পারছো? দেখো এই যে প্রথম 6জন, এই প্রথম 6জন 28 পাবে। ঠিক আছে? এই প্রথম 6জন 28 পাবে। এই যে 28 দিবে, এই 28 যদি প্রথম 6জন নিয়ে নেয়, তাহলে তোমার বোথ সাইড ব্যালেন্স। ঠিক আছে? এরা যদি 28 পাবে। এখন কথা হচ্ছে, তোমার এই যে 7জন, প্রথম 7জন কিন্তু আবার আমরা হিসাব করে দেখলাম যে 35 পাবে। প্রথম 7জন কিন্তু 35 বেশি পাবে না? 35 বেশি পাবে। 35-এর মধ্যে প্রথম 6জনকে যদি তুমি 28 দিয়ে ঠান্ডা রাখো, তাহলে বাকি আরো 7, তাহলে এই 7 কে পাবে? এই যে সপ্তম সংখ্যাটা, এই যে আমাদের যে সপ্তম সংখ্যাটা। ঠিক আছে? এই যে সপ্তম সংখ্যা, এই সপ্তম সংখ্যা, ওই যে 7 এখানে, এই যে 7জন মিলে তোমার যে 35 পাওয়ার কথা, তো 28 তো প্রথম 6জন পেলে, তাহলে বাকি 7 ওই সপ্তম সংখ্যাটা পাবে।
বাকি 7, তাহলে কে পাবে? ওই সপ্তম সংখ্যাটা পাবে। তো সপ্তম সংখ্যাটা আমরা ধরছিলাম কত? 40। এখানে অ্যাভারেজ আমাদের সবগুলোর অ্যাভারেজ 40 ধরেই তো ব্যালেন্সিং করতেছি, তাহলে সপ্তম সংখ্যাটা 40 ধরছি। তো আসলে সপ্তম সংখ্যাটার অ্যাকচুয়াল ভ্যালু হবে তোমার 47। তো ম্যাথমেটিক্যালি জিনিসটা করলে জিনিসটা হবে এরকম, ম্যাথমেটিক্যালি করলে জিনিসটা হবে যে -35 এর সাথে +28 কিন্তু তোমার অ্যাড হবে, অ্যাড হয়ে আমাদের রেজাল্টটা থাকবে -7। এখন এই রেজাল্টটার দিকে খেয়াল করবা, যদি এটা 0 হয় তাহলে দুই পাশ ব্যালেন্সড, মানে এই পাশ যা দিবে এই পাশ যা দিবে এই পাশ যদি ততই নেয় তাহলে ব্যালেন্সড, ঠিক আছে? আর এখন এখানে -7 হইলো, তাহলে এই পাশে আরও পাইলো, তাহলে তখন গিয়ে ওই যে 40-এর সাথে এটা যোগ হয়ে যাবে। যদি এখানে প্লাস কিছু থাকতো তাহলে 40 থেকে ওইটা মাইনাস হয়ে যেত, প্লাস হইলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, মানে যোগ হবে, আর 0 থাকলে তো কিছুই না, ঠিক আছে? ওইটাই ভ্যালু হইতো, ঠিক আছে? সো এখন তোমরা এইভাবে অঙ্কটা বুঝতে পারছো। সো এই জন্য ওই যে আমরা মুখে মুখে করছিলাম, ঠিক আছে? এখান থেকে দেখো আমরা মুখে মুখে যে করছিলাম যে কে পাবে, সে 35 পাবে এই পাশ, আবার ওই পাশ 28 দিবে, তাহলে আর 7-এর একটা ইমব্যালেন্স থেকে যায়, -7, তার মানে মাঝখানের সংখ্যাটার কাছে -7 আছে, সে হাতে রেখে দিছে আগেই, ঠিক আছে? সো অ্যাপারেন্টলি প্রথম বুঝতে কঠিন হবে একটু, ঠিক আছে? প্রথম বুঝতে তোমাদের একটু কঠিন মনে হবে, বাট যদি একটু চিন্তা করো, কমন সেন্স দিয়ে আমরা আমাদের যে সাধারণ লজিক বলি আমরা, কমন সেন্স, জেনারেল সেন্স যাই বলো, এগুলি দিয়ে এই অঙ্কগুলো বুঝতে পারবো। আমি লাইন ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে ভালো করে বুঝাই দিচ্ছি, যাতে তোমরা একবার মাথায় ঢুকলে জিনিসগুলো আরও ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারো যে অঙ্কের মেকানিজমগুলো আসলে কি, ঠিক আছে? এখন এখানে দেখো, আমি যদি একটু টুইস্ট তোমাদেরকে নিয়ে আসি আর কি, দেখো এখানে দেখো আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে এই যে 6 জন, লাস্ট 6 জন, এই লাস্ট 6 জন 35 দিবে, ঠিক আছে? এরা 35 দিবে, এটা আমরা বলছিলাম, ঠিক আছে? আবার দেখো, আবার এইখানে এরা এই যে 7 জন, এই 7 জন 28 দিবে, ঠিক আছে? তাহলে একটু তোমরা এটা বুঝতে পারো কিনা দেখো, শেষের 6 জন 35 দিবে, কিন্তু শেষের 6 জন সহ, যে সপ্তম ব্যক্তি সহ 7 জন, শেষের 7 জন, সপ্তম ব্যক্তিকে ইনক্লুড করলে শেষের 7 জন, এরা টোটাল দেনেওয়ালা 28। তাহলে এই কথাটা একটু কেমন জানি মনে হয় না জিনিসটা, যে আসলে তাহলে কেমনি কি হইল, একটু গরমিল গরমিল লাগে, ঠিক আছে? তো তোমরা যারা ব্যাপারটা নিয়ে চিন্তা করতে চাও, এই ভিডিও এখানে একটু পজ করে চিন্তা ভাবনা করে দেখো যে তোমরা এটা সলিউশন বের করতে পারো কিনা, ঠিক আছে? আমি তোমাদেরকে আসলে বুঝাই দিচ্ছি বিষয়টা কি। বিষয়টা হচ্ছে এরা, এই যে 6 জন, এই 6 জন কত পাবে মনে আছে তোমাদের? 28 পাবে। এই 6 জন যদি 28 পায়, এটাই তো ওই 7 জনের কাছ থেকে আসছে, ঠিক আছে? এখন এর যে তোমার 35, এই যে লাস্ট 6 জনের যে 35 দেওয়ার কথা, সেই 35 দেখো এখানে, দেখো এখানে তোমার দুইটা গ্রুপ আছে, তাহলে এই 6 জনের একটা গ্রুপ, এই 7 জনের একটা গ্রুপ, তাই না? এখন সে যদি এই 35ওয়ালা কি করবে, এই 35ওয়ালা এই মনে করো 28 এখানে দিলা, এখানে তুমি 28 দিলা, এখান থেকে দিলা 28, 35 থেকে তোমার আর হাতে কত থাকবে? 7 থাকবে। সেই 7 তুমি এখানে দিবা, এখানে। তাহলে দেখো দুইটা ভাগ করে যদি দাও, তাহলে প্রথম 6 জনকে 28 দিলা, এরা 28 পাবে, এরা 28 পাবে, সোজা কথা, এই পাশ ভুলে যাও। তো এরা 28 পাবে, 28 পাইছে, 28 পাইছে না? 28 পাইছে, ধরো 28 টাকা এরা পাইছে, তাহলে এদের কোনো মাথা ব্যথা নাই, প্রথম 6 জনের কোনো ঝামেলা নেই, এদের 28 পাওয়ার কথা, 28 পাইছে। বাকি যে সপ্তম সংখ্যাটা, এই সপ্তম সংখ্যাটা এর হাতে তো তোমার কত থাকে? 35 তো তার দেওয়ার কথা, মানে সে তো ঋণ রাখবে না, সে দিয়ে দিবে। তাহলে সে করলো কি, 28, 6 জন বললো যে ভাই আমরা 28 পাবো, আমাদেরকে 28 দিয়ে দাও, বেশি দেওয়ার দরকার নেই, 28ই দিল। বাকি বললো যে এই লাস্টের 6 জন আবার বললো ভাই আমার কাছে তো আরো 60 টাকা আছে, কারণ 60 টাকা দেওয়ার মালিককে, মানে নেয়ার মালিককে, লেনেওয়ালাকে, লেনেওয়ালা আসলে যে সপ্তম সংখ্যাটা, এই যে সপ্তম যে সংখ্যা, বা মনে করো সপ্তম ব্যক্তি, এই সপ্তম ব্যক্তিকে ওই 60 টাকা দিলে সে তোমার দায়মুক্ত। এখন সে এই 60 টাকা তো সপ্তম ব্যক্তি পাবে, কেন পাবে? কারণ এই প্রথম ব্যক্তি থেকে শুরু করে সপ্তম ব্যক্তি পর্যন্ত টোটাল 35 পাবে, এরা তো টোটাল 35 পাবে, আর এরা 35 দিবে।
তাহলে সপ্তম ব্যক্তি ওই 60 টাকা আসলে পাবে। ঠিক আছে, এখন সপ্তম ব্যক্তি 60 টাকা পাইলো, তো সপ্তম ব্যক্তি 60 টাকা পাইলো। এখন কথা হচ্ছে এই লাস্টের 6 জন ব্যক্তি 35 টাকা দিল, আবার আমরা বলতেছি যে এই লাস্টের 7 জন 28 দিবে। তাহলে বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে এরকম, এই যে 35-এর মধ্যে এই যে 7 টাকা দিল, এই 7 টাকা এখানে তো সপ্তম ব্যক্তি আছে না? এই যে সপ্তম ব্যক্তি এই লাস্টের গ্রুপেও তো সপ্তম ব্যক্তি আছে না? তাই না? তাহলে এই সবার 28 দেওয়া মানে কি? এই যে 7 এখানে দিল, এখানে তোমার 7 দিল, এই যে 7 এখানে দিল, এই 7 যদি এখানে দেয়, তাই যে সে তো নিল, এটা মাইনাস, সে পাবে পাওনাদার, এই জন্য এটা -7, মানে সাইন রুলটা যদি আমরা ব্যবহার করি। আর এরা, এই যে এরা হচ্ছে কত? +35, এরা হচ্ছে +35। এখন তুমি +35 আর -7 যদি তুমি অ্যাড আপ করো, তাহলে কত হইল? 28 হইল। তাহলে আসলে এই 7 জন ওই 28ই দেয়। হ্যাঁ, বুঝতে একটু ঝামেলা হয় তোমাদের, একটু ঝামেলা। আমি এভাবে বুঝাই জিনিসটা। মনে করো যে এরা হচ্ছে তোমার প্রথম 6 জন, এরা হচ্ছে প্রথম 6 জন এরা, আর এই হচ্ছে সপ্তম ব্যক্তি, এই হচ্ছে সপ্তম ব্যক্তি, আর এ হচ্ছে শেষ 6 জন। ঠিক আছে, 3টা গ্রুপ, 3টা গ্রুপের মধ্যে এখন দেখো এই লোক কি করলো, এই লোক একে 28 দিল, একে 7 দিল। ঠিক আছে, এর থেকে 35 চলে গেল, সে 28 দিল, এখানে 7 টাকা দিয়ে দিল সপ্তম ব্যক্তিকে। তো এই ব্যক্তির কোনো ঝামেলা নাই। এখন এই দুই ব্যক্তিকে যদি আমরা অ্যাড করে দেই, ঠিক আছে, এই দুই ব্যক্তিকে যদি আমরা কাছাকাছি নিয়ে আসি, এই সপ্তম ব্যক্তি 7 পাইছে না, এখন এই দুই ব্যক্তিকে, এটা প্র্যাকটিক্যাল একটা বাস্তব লোক দিয়ে এক্সাম্পল দিতে পারলে তোমরা আরো বুঝতে। এখন এই সপ্তম ব্যক্তিকে এটার সাথে অ্যাড আপ করো, এই 7th। ঠিক আছে, তাহলে তুমি 35 টাকায় যে এখান থেকে গেল, যখন তুমি অ্যাড আপ করছো, অ্যাড আপ করে এর কাছে কিন্তু 7 টাকা আছে, তাহলে 35 থেকে ওই 7 টাকা বাদ দিলে তাহলে পুরা এই গ্রুপ থেকে আসলে 28ই গেল। এখন এই টোটাল গ্রুপ 28 দিবে, মানে সপ্তম ব্যক্তিও যে দিবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, তো যখন সপ্তম ব্যক্তি আলাদা চিন্তা করছো, তার কাছে 7 টাকা ছিল, এখন সপ্তম ব্যক্তির এর সাথে মিলায় দাও, মিললেই তো 7 জনের গ্রুপ হয়, লাস্ট 7। ঠিক আছে, এরা হচ্ছে ওই লাস্ট 7-এর যে গ্রুপ, তো এর হচ্ছে 7 টাকা আছে। ঠিক আছে, এর কাছে 7 টাকা আছে। এখন আমরা তো আমাদের অঙ্কটার জন্য সাইন রুলটা এমনভাবে করছি, যে পাবে, যত পাবে সেটা হলো মাইনাস, আর যত দিবে সেটা প্লাস। তখন আমরা এভাবে করছি। হ্যাঁ, তো কারণ যে আসলে যারটা আমরা বের করব সেটা রিসপেক্টে সাইনটা আমরা ব্যবহার করছি। ঠিক আছে, এখন তোমরা যদি উল্টাভাবে চিন্তা করো, অ্যাকাউন্টিংয়ের ডেবিট ক্রেডিটের মতো চিন্তা করো, ডেবিট ক্রেডিটের মতো চিন্তা করলে এই লাস্টের 6 নাম্বার ব্যক্তি হচ্ছে ডেবিট, সে ডেবিট করবে, আর এরা হচ্ছে ক্রেডিট, এরা দুজনই আসলে ক্রেডিট হইল। ঠিক আছে, তো তুমি যদি এইভাবে চিন্তা করো যে এ হচ্ছে -35 +6, তাহলে এ হচ্ছে +28, এ হচ্ছে +7, তাহলে এই 7 আবার যখন সে মিলে যায় তখন তার কাছে 7 আছে কিন্তু, তাহলে ওই -35 আর +7 মিলে তার টোটাল কিন্তু 28 গেল। মানে এই 7 জনের গ্রুপটাকে যদি চিন্তা করো, 7 জনের গ্রুপটা থেকে তখন 28 গেল, 35 কিন্তু আর গেল না। হ্যাঁ, যাই হোক, তো এখানে এই বিষয়গুলো একটু কথা বললাম ইলাবোরেটলি, কারণ এগুলি একটু বুঝতে হঠাৎ করে মাথায় বাড়ি খাবে যে আসলে কেমনে হইলো জিনিসটা। ঠিক আছে, সো আমি নানানভাবে যতটুকু ভাবে পারলাম আমি তোমাদেরকে এটা এক্সপ্লেন করে দিলাম। এখন দেখো, এখন তোমরা এই 2 স্টেপের অঙ্ক এখন এগুলি করে ফেলতে পারবো সহজে। 10টি সংখ্যার যোগফল 40 মানে আসলে 400, তো যোগফল 400 মানে গড় 40, এটা তো বোঝায় দেওয়ার কিছু নাই, গড় হচ্ছে 40। প্রথম 6টার গড় 40, শেষ 6টার গড় 30। এখানে দেখো 6 আর 6 12টা সংখ্যা, কিন্তু এখানে বলছে 10টা সংখ্যা, তার মানে এই মাঝখানে আছে 2টা সংখ্যা। এই মাঝখানে কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা, একটা হচ্ছে 5th আর একটা হচ্ছে 6th। তোমরা বুঝতে পারছো কিনা? এই 2টা সংখ্যা ওভারল্যাপ করছে, আর এখানে আছে প্রথম 4টা আর এখানে আছে শেষ 4টা, 4 4 8 আর 2, বোঝা যায়? এই হলো 10টা সংখ্যা। তো এখন এই অঙ্ক বলছে যে ষষ্ঠ সংখ্যাটি কত, ষষ্ঠ সংখ্যাটা কত এখানে এরকম।
আমরা যেটা করতে পারি, আমরা এই যে মাঝখানের দুইটা সংখ্যার গড় আমরা বের করতে পারি, গড় ভ্যালু মুখে মুখে করে ফেলতে পারি। কিভাবে করে ফেলতে পারি? সবগুলোর 40, সবগুলোর হচ্ছে অ্যাভারেজ 40, তাহলে তোমার প্রথম 6টার গড় 40, প্রথম 6টার প্রথম গ্রুপের গড় 40, তাহলে এখানে প্লাস মাইনাস কি নাই, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস 0, আর ওখানে কি হবে প্লাস মাইনাস 0 প্লাস আমরা যদি আলাদা যোগ করি, এখানে হলো 10, শেষের 6টার গড় হচ্ছে 10, তাহলে 10 কম, 40 থেকে 10 কম, সবগুলোর যদি আমরা 40 ধরে নিই তাহলে 10 কম, তাহলে 10 কম হলে এরা হচ্ছে দেনেওয়ালা, দেনেওয়ালা মানে প্লাস, তাহলে 10 মানে 6 জন, তাই না? 6 10 60, তাহলে 60, আমরা গাণিতিকভাবে লিখলে জিনিসটা হচ্ছে প্লাস প্লাস 60, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে এরা হচ্ছে প্লাস মাইনাস 0, এরা হচ্ছে দেনেওয়ালা। এখন এখানে একটা প্যাচ লাগছে না? দেখো, তাহলে আমাদের কিন্তু তাহলে এই অঙ্কটার ব্যালেন্স করলে গিয়ে আমাদের কিন্তু প্লাস 60 থাকে, প্লাস 60 থাকে। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে প্লাস 60, এই প্লাস 60 কিন্তু আমাদেরকে ব্যালেন্স করতে হবে। প্লাস 60 বেশি না, তো প্লাস 60 ব্যালেন্স করতে হবে। তো আমরা কি বলছিলাম যে মাইনাস হইলে ওই যে মাঝখানের যারা ওভারল্যাপ করবে তারা পেয়ে যাবে, ঠিক আছে? তারা পেয়ে যাবে। আর যদি তোমার ইয়ে হয়, এই প্লাস হয়, তাহলে তারা কিন্তু দেনেওয়ালা। এখন এখানে এটা তো টোটাল ভ্যালু, তাই না? এটা হচ্ছে টোটাল ভ্যালু 60, এখান থেকে যাবে। তো এখানে তো 40 40 অ্যাভারেজ, তাই না? এই 40, এদিকেও 40, এদিকেও 40, তাহলে এই যে পঞ্চম আর ষষ্ঠ দুইটা সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 40, তাহলে টোটাল কত? 80। তাহলে তাদের টোটাল ভ্যালু হচ্ছে 80, টোটাল ভ্যালু 80। কিন্তু এখান থেকে আবার 60 বাদ দিয়ে দিতে হবে, এখান থেকে মাইনাস 60 বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিলে তাদের অ্যাকচুয়াল ভ্যালু কত? 20। এই 20 হচ্ছে পঞ্চম আর ষষ্ঠ সংখ্যাটার অ্যাকচুয়াল ভ্যালু। আমরা যে আগের অঙ্কটা করলাম সেই অঙ্কের একটু ইলাবোরেশন, ওখানে ছিল একজন, এখানে 2 জন, এই জন্য আমরা দুইজনের টোটাল, দুজনের গড়ও বের করতে পারি, টোটালও বের করতে পারি, ঠিক আছে? এখানে আমাদেরকে যেহেতু বলছে ষষ্ঠ সংখ্যাটা কত, তাহলে টোটাল ভ্যালু বের করেই ভালো। তাহলে আমরা দেখলাম কি, আমরা আসলে দেখলাম যে আমাদের ব্যালেন্স করে আমরা দেখলাম যে এই যে পঞ্চম আর ষষ্ঠ সংখ্যাটা দুইটা সংখ্যার ভ্যালু মানে যোগফল বা সমষ্টি হচ্ছে 20। তাহলে দুইটা সংখ্যার সমষ্টি যদি 20 হয়, তাহলে বলছে ষষ্ঠ সংখ্যাটি কত। এখন আসলে এই অঙ্কটার একটু লজিক্যাল এরর আছে। এখানে বলা উচিত ছিল যে ষষ্ঠ সংখ্যাটি কত হতে পারে এরকম, বা ষষ্ঠ সংখ্যাটি সর্বোচ্চ কত হতে পারে, মানে এই ধরনের। কারণ তুমি দেখো, যদি তোমার দুইটা সংখ্যার ভ্যালু x প্লাস ওয়াই সমান সমান 20 হয়, মনে করি এটা পঞ্চম সংখ্যা, এটা ষষ্ঠ সংখ্যা, তাহলে x যখন আননোন, ওয়াইও আননোন, মানে x এর যে কোনো ভ্যালুর জন্য y এর একটা ভ্যালু পাওয়া যাবে, x এর একটা ভ্যালুর জন্য y এর একটা ভ্যালু পাওয়া যাবে। তাহলে x এর ভ্যালু তো অসীম, ঠিক আছে? এটা তো একটা সংখ্যা, তাহলে এটার ভ্যালু অসীম হতে পারে। এখানে তো বলে নাই যে তোমার রেস্ট্রিকশন দিয়ে দেয় নাই। যদি এটা পূর্ণ সংখ্যাও হয়, যোগাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাইলেও তো তোমার যোগাত্মক পূর্ণ সংখ্যা অসীম, x এর ভ্যালু 1 2 3 4 5 কত কিছুই হইতে পারে, তো এটার জন্য y এর ভ্যালু আরেকটা হবে। তো এখন বিষয়টা হচ্ছে এই জন্য এই অঙ্ক যারা সেট করছে এখানে একটু লজিক্যাল এরর তারা দিচ্ছে আর কি। এটা হচ্ছে প্রশ্ন সাপেক্ষে, অপশন সাপেক্ষে এটার আনসার হচ্ছে যে এই যে পঞ্চম সংখ্যাটার ভ্যালু 0 হইতে পারে। পঞ্চম সংখ্যাটার ভ্যালু যদি 0 হয়, তাহলে ষষ্ঠ সংখ্যাটার ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে 20। অঙ্কটার মানে ল্যাঙ্গুয়েজের সাপেক্ষে এটাই আনসার, ঠিক আছে? কিন্তু এখানে টেকনিক্যাল ম্যাথামেটিক্যাল এরর আছে, মানে লজিক্যাল এরর আছে। এখন এই অঙ্ক যদি তোমাদেরকে লাইন ডায়াগ্রাম দিয়ে একটু বুঝাই জিনিসটা, দেখো তো লাইন ডায়াগ্রাম দিয়ে যদি বুঝাই, ওই যে আগের মতো এখানে মনে করো এখানে 60, মানে এর 40, এই প্রথম 6 জন 40, তাহলে লাস্ট 4 জন 40, কিন্তু এরা তো 40, এদের অ্যাকচুয়ালি কিন্তু 40, তাই না? এদের অ্যাকচুয়াল 40 হইলে এই যে গ্রুপটা, এই গ্রুপটা 0, মানে এরা কিছু দিবেও না নিবেও না, বোঝা যায়? মানে লাস্টের যে 4 জন এরা তো কিছু দিবে না, তাহলে এদের যদি আবার আমরা চিন্তা করি, যদি আমরা এদেরটা চিন্তা করি, এদের হচ্ছে 30, এদের 30 হলে এদের হচ্ছে প্লাস 10 ইন্টু 6 সমান সমান প্লাস 60, ঠিক আছে? এখন এই প্লাস 60 কারা পাবে? এই প্লাস 60 পাবে হচ্ছে এরা হচ্ছে তোমার এই যে এরা হচ্ছে প্লাস 60 তোমার দিবে,
+60 দিবে। তো +60 যদি এরা দেয় মানে এরা এদের থেকে যাবে, এদের থেকে চাইলে এখন এরা কিন্তু এই যে 0 মানে এরা কিন্তু 0, এরা কিন্তু কিছু পাবে না, তাই না? এদের তো 40, এদের অ্যাকচুয়ালও 40, তাহলে এরা কিন্তু আসলে কিছুই পাবে না। তার মানে এই যে +60 আমার বেশি, তাহলে এই +60 বেশি মানে কি? এই +60 বেশি মানে হচ্ছে এরা যদি না পায়, তাহলে এই +60 এরা চলে যাবে। +60 চলে যাওয়া মানেই হচ্ছে এখান থেকেই আসলে যাবে, এখান থেকেই যাবে। +60 কম হইলেই এই লাস্ট ছটার গড় হবে 30, তাহলে কিন্তু হবে না। তাহলে এখান থেকে গেলে এখন এদের তো যাবে না, এদের তো 40, যে লাস্ট 4 এদের তো 40, এদের গড় তো 40। তাহলে এই যে সংখ্যা, এই যে তোমার এই যে সংখ্যা, এই যে পঞ্চমার যে সপ্তম সংখ্যা, ঠিক আছে, এদের কাছ থেকে আসলে এই যে 60 যাবে। তো এদের টোটাল ভ্যালু হচ্ছে 80 - 60, তাহলে অ্যাকচুয়াল হচ্ছে 20, তাই না? এই 20ই অ্যাকচুয়াল, ঠিক আছে। সো লাইন ডায়াগ্রাম দিয়ে তোমরা সহজে এটা বুঝতে পারো, ঠিক আছে। লাইন ডায়াগ্রাম দিয়ে সহজে বুঝতে পারো। এগুলো হলে কি তোমাদের মাথায় যাতে প্রজেকশনগুলো থাকে, সেই জন্য আমি একটু ইলাবোরেটলি এই অঙ্কগুলো বলছি। অঙ্কগুলো একটু কঠিন, ঠিক আছে। তো এভাবে আর কি, হ্যাঁ। এখন এগুলি ট্রেডিশনাল নিয়মে করতে গেলে, যে আমরা বলছি ট্রেডিশনাল নিয়মে করতে গেলে এগুলির তোমাদের অনেক ক্যালকুলেশন করতে হয়। সো মুখোমুখি তোমরা অঙ্ক পড়ার সাথে সাথে মুখোমুখি এগুলি হিসাব করে ফেলতে পারবে, ঠিক আছে। এক ব্যক্তির কোনো এক সপ্তাহের প্রথম 4 দিনের গড় আয় 190 টাকা এবং শেষ 4 দিনের গড় আয় 220 টাকা। যদি ব্যক্তির চতুর্থ দিনের আয় 240 টাকা হয়, তবে তার সারা সপ্তাহের গড় কত? তাহলে এইটুকু হচ্ছে চতুর্থ দিন, বোঝা যায়? এটা হচ্ছে তোমার 4th ডে, এটা তো বুঝো। এই পাশে 3 দিন, প্রথম 3 দিন, ওই পাশে শেষ 3 দিন, এগুলি পড়লে বুঝবা অঙ্ক পড়ার সাথে সাথে। তাহলে চতুর্থ দিনে, এই যে চতুর্থ দিন, এই চতুর্থ দিনে বলছে 240 টাকা। এখন এই অঙ্কটা করার জন্য আমরা তো সারা সপ্তাহের গড় চাইছে বোধহয় অঙ্কটাতে, না? আচ্ছা, তো সারা সপ্তাহের গড় যদি 240 ধরে নেই, আমরা ধরে নিতে পারি চতুর্থ দিনে 240, তাহলে এদিকেও 240, মানে শেষ 3 দিনও গড় 240, এদিকেও 240, তাহলে হইলো সারা সপ্তাহের গড় 240। যদি আমরা ধরে নিয়ে অঙ্কটা করি, তাহলে ঘটনাটা কি ঘটে দেখো, 190, তো মানে এইদিকে তো তোমার 190, তাই না? এদিকে হচ্ছে 190, এটা তো অ্যাকচুয়াল। এই যে 190, এখন 240 বড় না 190 বড়? 240 বড়। কত বড়? 50 বড়। 50 বড় মানে এরা তো 190, আমরা ধরছিলাম বেশি, তাহলে বেশি যেহেতু ধরছি, এরা দেনেওয়ালা, তাহলে +50 ইন্টু কত তোমার 4 জন, 4 দিন, তাহলে 4 দিন হলে +200, এই +200, এই +200 কিন্তু আউট হবে, আউট হয়ে যাবে, চলে যাবে। আবার দেখো, যদি এই পাশের কথা এখন চিন্তা করো, এই পাশের অ্যাকচুয়াল কত? এই পাশের অ্যাকচুয়াল হচ্ছে 220 অ্যাকচুয়াল। তাহলে এই পাশে 240 থেকে 220 কত কম? এই পাশেও কম, এই পাশে 20 কম, তাহলে +20 +20 ইন্টু, কথা বলতে বলতে আমার ভোকাল একটু রেজ হয়ে যায় আসলে, +20 ইন্টু হচ্ছে 4 দিন, তাহলে এখানে +80, এও কিন্তু আউট হবে, এই 80ও কিন্তু আউটই হবে, বুঝতে পারছো? সো 80 আউট হবে, 80 যদি আউট হয় তাহলে 200 আউট হবে, 80ও আউট হবে, তাহলে টোটাল কত আউট হবে বলো তো? 280 আসলে আউট হয়ে যাবে। তাহলে এখানে এই গ্রুপও দেনেওয়ালা, ওই গ্রুপও দেনেওয়ালা, কিন্তু এখানে লেনেওয়ালা কেউ আছে, মানে নিবে কেউ, এরকম কেউ আছে, পাবে কেউ, পাওনাদার এরকম নাই। তাহলে আসলে এই যে 280 ইন টোটাল, এই 280 ইন টোটাল, এই যে আমরা গড় যে ধরছিলাম, এইখান থেকে টোটাল আসলে চলে যাবে, মানে আসলে আমরা 280 বেশি ধরে হিসাবটা করতেছি, আমাদের এই হিসাবটা এটাই বোঝাচ্ছে, ব্যালেন্সিং করলে এটাই বোঝায়। তো 280-কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, এক সপ্তাহ মানে 7 দিন, তাহলে 7 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের প্রতিদিন অ্যাভারেজে 40 করে আমাদের আউট হবে, এই 40 করে আউট হবে। এর মানে হচ্ছে গড় 240 ধরছিলাম, এখান থেকে আমাদের 40 বাদ দাও, 40 বাদ দিলে এই 200 হচ্ছে আমাদের প্রতি সপ্তাহের অ্যাকচুয়াল গড়। প্রতি সপ্তাহের অ্যাকচুয়াল গড় হচ্ছে 200। বুঝা গেছে বিষয়টা? তো যখন বুঝবা, এসব অঙ্ক মুখোমুখি করতে পারবা, যে আমরা যদি 240 ধরে নেই, তাহলে এখানে 50, অর্থাৎ 4 50 200, তাহলে 200 বেশি দেনেওয়ালা, আবার 220 মানে 20-এর 4 করে 80, তাহলে 280 আমার দেনেওয়ালা, মানে গড় করলে 40 দেনেওয়ালা, তাহলে 40 যদি আমরা বাদ দিয়ে দিই 240 থেকে 200, তাহলে আমাদের অ্যাকচুয়াল গড়টা হচ্ছে 200।
আমাদের অ্যাকচুয়াল গড় হচ্ছে 200। এখন অ্যাকচুয়াল গড় 200 দিয়ে, এই অ্যাকচুয়াল গড় 200 দিয়ে তোমরা হিসাব করো, এই 200 দিয়ে তোমরা ওই যে আগের মতো হিসাব করো, শুদ্ধি পরীক্ষা করো। দেখো শুদ্ধি পরীক্ষা করলে কি দাঁড়াবে, দেখো এখানে 200 আর এখানে 90, তাহলে দেনওয়ালা কত 10, 40, তাহলে 40 হচ্ছে প্লাস 40, এখানে 220 বেশি আছে 20 করে, তাহলে 4 করে 80, এরা পাবে কত পাবে, এরা পাবে এই যে -80, -80 হইলে তোমার কত -40 থাকে ব্যালেন্স করার জন্য। তাহলে যেহেতু -40 থাকে, তাহলে এই যে ফোর্থ সংখ্যাটার সাথে আরো 40 যোগ হয়ে যাবে, 40 যোগ হয়ে গিয়ে ফোর্থ সংখ্যাটার অ্যাকচুয়াল ভ্যালু হবে 40। ঠিক আছে, ফোর্থ সংখ্যাটার অ্যাকচুয়াল ভ্যালু 240 হবে, 200 আর 40, 240। ঠিক আছে, সো তাহলে এই অঙ্ক তোমরা বুঝতে পারলা যে এগুলো আমরা ওভারল্যাপ করে ফেলতে পারি, দুইবার ওভারল্যাপ, দুইবার আমরা ব্যালেন্সিং করি, এটাই, আর কোনো সমস্যা এখানে নাই। সো আরও কিছু অঙ্ক আছে আজকের লেকচারে, কঠিন কঠিন অঙ্ক। ঠিক আছে, সো দেখো এগুলি তোমরা সহজে এইসব লেকচার কোথাও পাবা না যে 2-3 সেকেন্ডে মুখে মুখে 5 সেকেন্ডে 4-5 সেকেন্ডে করে ফেলবা, এগুলি নাই। বুধ বৃহস্পতি ও শুক্রবারের গড় তাপমাত্রা 40 ডিগ্রি, তাহলে বুধ বৃহস্পতি শুক্র 3 দিন, আবার বলছে বৃহস্পতি শুক্র ও শনি, তাহলে এ হচ্ছে, আমি একটু বুঝাই, তাহলে যদি এরকম ভাবে চিন্তা করো, যদি চিন্তা করো তাহলে 4 দিন, এই হচ্ছে বুধ, এই হচ্ছে বৃহস্পতি, এই হচ্ছে শুক্র, এই হচ্ছে শনি, এই দেখলা 4 দিন। তাহলে ওভারল্যাপ করছে কে কে, বৃহস্পতি আর শুক্র হচ্ছে ওভারল্যাপ। ঠিক আছে, ওভারল্যাপ করছে, তাহলে বুধ বৃহস্পতি শুক্রবারের গড় তাপমাত্রা 40, এই যে এদের হচ্ছে গড় 40। ঠিক আছে, আবার বৃহস্পতি শুক্র শনিবারের গড় তাপমাত্রা 41, এদের হচ্ছে 41, লাল কালি দিয়ে যদি লিখি, এদের হচ্ছে 41, বুঝতে পারছো, যে এখান থেকে এখানে 41। সো তোমার শনিবারের তাপমাত্রা 42 ডিগ্রি, এটা বলা আছে। তাহলে তোমাকে কি বলছে এখানে তোমাকে বলছে যে শনিবারের তাপমাত্রা কত, 42, এই শনিবারের তাপমাত্রা 42, এটা দেয়া আছে। ঠিক আছে, এখন কি বলছে যে তোমার ওই যে বুধবারের তাপমাত্রা কত, নাকি বুধবারের তাপমাত্রা কত, হ্যাঁ বুধবারের তাপমাত্রা কত। তো এখন দেখো এই যে বৃহস্পতি শুক্র শনি এদের হচ্ছে 41, কিন্তু শনিবার 42, মানে শনিবার 1 বেশি নিছে, 1 যে বেশি নিবে, কার থেকে নিবে, এই বৃহস্পতি আর শুক্র থেকে নিবে, তো দুইজনের কাছ থেকে গড়ে আধা ডিগ্রি করে নিয়ে যাবে, তাহলে 1 ডিগ্রি হয়, তাহলে আধা ডিগ্রি যদি নেয়, তাহলে এই বৃহস্পতি আর শুক্র, এই যে বৃহস্পতি আর শুক্র, ঠিক আছে, এই বৃহস্পতি আর শুক্র, এই বৃহস্পতি আর শুক্রের অ্যাকচুয়াল কত হবে, বৃহস্পতি আর শুক্রের অ্যাকচুয়াল হবে 40.5। ঠিক আছে, কারণ তাদের 41 ছিল, আধা করে চলে যাবে গড়ে, তাহলে 40.5 হচ্ছে বৃহস্পতি আর শুক্রের অ্যাকচুয়াল পাইতেছি। এখন এখানে আবার দেখো, এখানে বলছে এদের আসলে 40, এদের যদি 40 হয়, ওই যে আমরা ওভারল্যাপ করছিলাম, আসলে এদের অ্যাকচুয়াল হচ্ছে 40.5, তার মানে 0.5 এদেরকে দিতে হবে, 0.5 দিলে কে দিবে, এই যে বুধবার দিবে, তাহলে 0.5 দুইজনের মিলে 0.5 × 0.5 মানে 1 এদেরকে দিতে হবে, তো 1 দিলে এই যে বুধবার, তাহলে এই তোমার বুধবারের অ্যাকচুয়াল তাপমাত্রা কি হয় বলো তো, ওই যে 40 থেকে 1 ডিগ্রি বাদ চলে যাবে, তাহলে 39 ডিগ্রি, তাহলে এই 39 ডিগ্রি হচ্ছে তোমার এই বুধবারের প্রকৃত তাপমাত্রা। বোঝা গেছে, ওই 2 স্টেপে ওভারল্যাপ করছি, মানে আমরা ব্যালেন্সিং করছি, এতটুকুই, এগুলি মুখে তোমরা করে ফেলতে পারবা। ওকে, তো এই ধরনের অঙ্কগুলো এইভাবে করবা মুখে। আচ্ছা, তারপর দেখো, কোন সপ্তাহে রবি থেকে বুধবার পর্যন্ত গড় উষ্ণতা 48 ডিগ্রি, সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত গড় উষ্ণতা 50 পয়েন্ট এত ডিগ্রি, যদি রবিবারের উষ্ণতা 42 ডিগ্রি হয়, তবে বৃহস্পতিবারের উষ্ণতা কত। এখানে দেখো, এখানে জিনিসটা হচ্ছে আসলে এরকম, এই ধরো রবি, তারপরে কি রবি থেকে বুধ, তাহলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, বুঝতে পারছো তো তোমরা, এই হচ্ছে রবি, এই হচ্ছে সোম, এই হচ্ছে মঙ্গল, এই হচ্ছে বুধ, আর এই হচ্ছে বৃহস্পতি। ঠিক আছে, এখন তোমাদের দেয়া আছে কি যে রবিবারের 42 ডিগ্রি দেওয়া আছে, তাহলে রবিবারের 42 ডিগ্রি, এই যে রবিবার, অর্থাৎ এই রবিবারের অ্যাকচুয়াল হলো 42 ডিগ্রি, রবিবারের যদি 42 ডিগ্রি হয়, বৃহস্পতিবারের কত, এটাই আমাদের বের করতে হবে, তাই না,
এটাই বের করতে হবে। ওই আগের অঙ্কটার মতোই করে ফেলবা। কিভাবে করে ফেলবা? তোমাকে কি বলছে? কোনো সপ্তাহে রবি থেকে বুধ পর্যন্ত 48 ডিগ্রি। তাহলে এই রবি থেকে বুধ পর্যন্ত 48 ডিগ্রি, কিন্তু রবিবারে হচ্ছে 42 ডিগ্রি। তাহলে তার কত কম? 6 কম ডিগ্রি। 42, 48 থেকে 42, 6 কম না? তাহলে তার হচ্ছে 6 সে কম নিচ্ছে। তাহলে এই 6 এই 3 জনের মধ্যে গড়ে অ্যাড হয়ে যাবে। গড়ে অ্যাড হইলে এই যে 3 জন, এই 3 জনের প্রকৃত কত হবে বলো তো? এই 3 জনের প্রকৃত হবে ওই যে 48 ছিল আরো 6, 3 দুগুণে 6। তোমরা বুঝছো ব্যাপারটা? তাহলে এই রবিবার তো দেনেওয়ালা, রবিবার কত? 6 ডিগ্রি দিবে। যে 6 যদি 3 জনের ভাগ দেয় সোম মঙ্গল বুধ, তাহলে ভাগ দিলে 2 ডিগ্রি করে এক একজন পাবে। তাহলে এদের ছিল 48 তো ছিলই, তাহলে আরো 2 ডিগ্রি মানে 50 ডিগ্রি। তাহলে এদের অ্যাকচুয়াল হচ্ছে 50 ডিগ্রি। এভাবে মুখে মুখে করে ফেলতে পারবা। এদের অ্যাকচুয়াল হচ্ছে 50 ডিগ্রি, সোম মঙ্গল বুধ এদের অ্যাকচুয়াল হচ্ছে 50 ডিগ্রি। আবার দেখো, আবার বলছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি এদের হচ্ছে 50.5 ডিগ্রি। তাহলে এদের যদি 50.5 ডিগ্রি ধরো, মানে এদেরও 50, এদেরও 50.5, দুইটা গ্রুপে যদি ধরে ধরে অঙ্কটা করো, ঠিক আছে, মানে এটুক পর্যন্ত 50.5 আর এটাও 50.5, ঠিক আছে, তাই না? তাই তো, এই কথাটা তো সত্য, কিন্তু অ্যাকচুয়ালি এদের হচ্ছে 50, অ্যাকচুয়ালি 50। তাহলে এরা বেশি কত? মানে এরা আসলে অ্যাকচুয়ালি কম মানে এরা হচ্ছে দেনেওয়ালা। তাহলে 0.5 ইন্টু 3 কত? 1.5। তাহলে এরা দিবে। তাহলে প্লাস এই যে 0.5 ইন্টু 3, ঠিক আছে, প্লাস 0.5 ইন্টু 3 জন ইন্টু 3 সমান সমান হচ্ছে 1.5। এটা কিন্তু প্লাস। সো এই 1.5 কিন্তু দিবে। কাকে দিবে? এই যে একে দিবে। এই 1.5 এর সাথে আসলে যোগ হবে। তাহলে হচ্ছে 50.5 আর 1.5 কত? 52। তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা হচ্ছে 52 ডিগ্রি, ঠিক আছে, 52 ডিগ্রি। আমি আবারও বলছি, এই অঙ্ক যদি তোমরা ট্রেডিশনাল অ্যাপ্রোচে করতে যাও, নানা রকম যোগ বিয়োগ গুণ ভাগ টুন ভাগ করতে হবে, এবং ফিগার যদি একটু এলোমেলো দেওয়া থাকে, এই যে দেখো দশমিক টশমিক আরও এরকম কিছু দেওয়া থাকলে, তখন এগুলি গুণ টুন করতে করতে এক অঙ্ক নিয়ে তোমার 10 অঙ্কের সময় চলে যাবে। হ্যাঁ, সো একটা অঙ্ক যতক্ষণে করবো ততক্ষণে 10টা অঙ্ক আনসার করে ফেলতে পারবো, ঠিক আছে, বুঝতে পারছো? এই জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এইসব অঙ্ক আমাদের দেশে পরীক্ষায় খুব একটা দেয় না, তবে আমি প্রশ্ন সেট করলে এগুলি দিতাম, এই ধরনের প্রশ্ন দিতাম আসলে। আচ্ছা, তো আমাদের এই যে ওভারল্যাপের অঙ্ক শেষ হয়েছে, ওভারল্যাপের অঙ্ক শেষ হয়েছে, সরি। এখন এই যে টাইপ আমাদের হচ্ছে বিবিধ, মানে টাইপ 5। হ্যাঁ, তো টাইপ 5-এ আমাদের দেখো মিসেলিনিয়াস কি ধরনের অঙ্ক দেখো। এই যে অঙ্কটা দেখো, কটন আলীর গত 3 বছরের গড় আয় 55,000 টাকা। যদি সে দ্বিতীয় বছরে প্রথম বছরের 3/2 গুণ মানে 1.5 গুণ আয় করে থাকে এবং তৃতীয় বছরে দ্বিতীয় বছরের 5/2 গুণ মানে 2.5 গুণ আয় করে থাকে, তাহলে তার দ্বিতীয় ও তৃতীয় বছরের আয়ের গড় কত টাকা? ঠিক আছে, খুবই স্ট্যান্ডার্ড একটা অঙ্ক, খুবই নাইস প্রবলেম এমসিকিউর জন্য, কম্পিটিটিভ ম্যাথের জন্য তো বটেই। কম্পিটিটিভ ম্যাথে ওই ছোট ছোট পোস্টেও এই ধরনের অঙ্কই দেওয়া উচিত, ঠিক আছে। তাহলে অঙ্কটা দেখো, আমরা এই অঙ্কটা কিভাবে করব দেখো। তাহলে প্রথম বছরে যদি আমরা ধরি 1 টাকা আয়, প্রথম বছরে আমরা যদি ধরি 1 টাকা আয়, তাহলে দ্বিতীয় বছরে সে আয় করে 1-এর এই 1.5 গুণ, তৃতীয় বছরে সে আয় করে এই যে এটা তো আছেই 3/2 তো আছেই, এইটার আবার 5/2 গুণ, ঠিক আছে। এখন একটা অপ্রিয় কথা আমি এখানে বলি, সে কথাটা হচ্ছে যে অনেকেই আছে যারা মনে করো মানে ওই BA-MA মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি মাস্টার্স এগুলো কমপ্লিট করে এখন চাকরির জন্য পরীক্ষা দেওয়ার জন্য অঙ্ক করতেছে, অনেকেই আছে এরকম লোকজন, অনেকেই আছে। তারা তো বয়সে আমার থেকে অনেক ছোট হবে, সেই জন্য আমি তুমি করে বলছি, স্টুডেন্ট হিসেবে বলছি। এরকম প্রচুর স্টুডেন্ট আছে, এই যে আমি এটা লিখলাম এই জিনিসটাই তারা বুঝবে না। তাহলে তাদের অঙ্কে কনসেপ্টটা কত দুর্বল। আমাদের দেশে 99.99 একেবারে 99.99%, 99 আরো 99% এদের অঙ্কের কনসেপ্ট তো খুবই দুর্বল। তো যাই হোক, এটা আবার অন্য ক্লাসে বুঝবা, ভগ্নাংশ টগ্নাংশের ক্লাসে বুঝবা যে এখন এই যে প্রথম বছরের আয়, দ্বিতীয় বছরের আয়, তৃতীয় বছরের আয়। প্রথম বছরে যদি 1 টাকা আয় করে, দ্বিতীয় বছরে 1.5 টাকা, তৃতীয় বছরে 1.5 টাকার আরো 2.5 গুণ, এত টাকা আয় করবে, এটা হলো সোজা কথা। এবং এই লিনিয়ার রিলেশন মানে এই যে এইরকম আয়,
এই আয় হচ্ছে তিনটা বছরের আয়ের হচ্ছে সমানুপাতি সম্পর্ক, ঠিক আছে? অনুপাত সমানুপাত চ্যাপ্টার দেখবা। অনুপাত সমানুপাত শুধু ম্যাথমেটিক্স না, তোমার লাইফের জন্য, যে কোনো মানুষের জন্য, পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, একেবারে আবশ্যিক কনসেপ্ট। তো আমাদের চ্যাপ্টার 7 আছে অনুপাত সমানুপাত। এই জিনিসটাকে এখন আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য যদি পূর্ণ সংখ্যায় নিয়ে যাই, তাহলে এটা হবে 4 দিয়ে গুণ করব, এটা 4, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে 15। 4 দিয়ে গুণ করছি, আর কিছুই করি নাই, ঠিক আছে? সবগুলোকে একই সংখ্যা দিয়ে গুণ করা যায়, একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কোনো ব্যাপার না, যোগ বিয়োগ করা যায় না। আচ্ছা, তার মানে বুঝতে পারছো? তাহলে প্রথম বছরে যদি 4 টাকা আয় করে, দ্বিতীয় বছরে 6 টাকা আয় করবে, তৃতীয় বছরে 15 টাকা আয় করবে, তাহলে তার টোটাল আয় কত বলো? তাহলে এই ব্যক্তির টোটাল আয় হচ্ছে 4 6 10 5 25। টোটাল আয় হচ্ছে ধরো 25 টাকা। টোটাল 3 বছরে যদি 25 টাকা হয়, তাহলে এখানে বলছে যে দ্বিতীয় ও তৃতীয় বছরের আয়ের গড়। তাহলে দ্বিতীয় ও তৃতীয় বছরে আয় করে কয় টাকা? 6 আর 15 21 টাকা। 21 টাকা হচ্ছে দ্বিতীয় তৃতীয় বছরের টোটাল। যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে দ্বিতীয় ও তৃতীয় বছরের আয়ের গড় পাইলাম। অর্থাৎ এই টাকাটা সে দ্বিতীয় এবং তৃতীয় বছরে আয়ের গড়। আর টোটাল 25 টাকা 3 বছরে, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা হচ্ছে প্রতি বছর গড় আয়। তাহলে এইটাও দ্বিতীয় তৃতীয় বছর, অর্থাৎ 1 বছরের গড় আয় এইটা, আবার এইটাও 1 বছরের গড় আয়। এই জন্য এইটাও লিনিয়ার রিলেশন, সমানুপাতিক সম্পর্ক। যখন লিনিয়ার রিলেশন থাকে, তখন আমরা এই যে ওয়ারার ব্যবহার করতে পারবো। তো ওয়ারারটা কি জিনিস? ওমস রেশিও রেক্ট্যাঙ্গেল। কঠিন কঠিন অঙ্ক, একেবারে মারাত্মক কঠিন কঠিন অঙ্ক আমরা তুড়ি মেরে করে ফেলবো, ঠিক আছে? বিশ্বব্রহ্মাণ্ডে কোথাও এগুলি তুমি পাবা না, একেবারে আনকরা নতুন একটা কনসেপ্ট, একটা মেকানিজম। সো এইটা আমাদের অনুপাত সমানুপাত চ্যাপ্টারে তোমরা পাবা এই লেকচার, ঠিক আছে? অনেক ধরনের অঙ্ক করে ফেলতে পারবো, প্রচুর টাইপের অঙ্ক। লিনিয়ার সম্পর্ক থাকলেই আমরা ওয়ারার ইউজ করতে পারি, খুবই সোজা জিনিস, একদম পান্থাভাত। সো এখন দেখো, ওই যে বলছে 3 বছরের গড় আয় 55,000 টাকা, আর একটা ইনফরমেশন তোমার আছে, আর কোনো ইনফরমেশন আছে? নাই। তাহলে এই 55,000 টাকা এটার সমানুপাতিক। তাহলে এই যে 55,000 এই বরাবর লিখবা, এই বরাবর লিখবা 55,000, ঠিক আছে? এখন আমরা এই কর্নারের ভ্যালুটা বের করব, দিস ভ্যালু কত এটা বের করবো। অর্থাৎ এই পুরা জিনিসটা হচ্ছে আমাদের এরকম একটা, যদি আমরা একটা আয়তক্ষেত্রের রেক্ট্যাঙ্গেলের চিহ্ন দেই, তাহলে এই জিনিসটাই একটা আমাদের ওয়ারার। অর্থাৎ এই যে বাহু বরাবর, আইদার ভার্টিক্যালি অর হরিজন্টালি, বাহু বরাবর হচ্ছে ভাগের সম্পর্ক, আর এই ডায়াগোনাল বরাবর হচ্ছে গুণের সম্পর্ক, ঠিক আছে? গুণের সম্পর্ক ওখানে দেখলে সহজে বুঝতে পারবা তোমরা, খুব সোজা জিনিস। এখন এই ভ্যালুটা বের করার জন্য এই যে আমরা কাটাকাটি করে বের করবো, কি বলছিলাম? ভাগের সম্পর্ক আর গুণের সম্পর্ক। দেখো, 5 দিয়ে কাটলে এখানে 5, আর এটাকে 5 দিয়ে কাটলে 11, ঠিক আছে? আবার দেখো, এইটা আর এটার মধ্যে ভাগের সম্পর্ক, যেহেতু এটা উপর লব আর এটা হর, তাহলে এইটা আর এটা গুণের সম্পর্ক। তাহলে 2 যদি আমি কেটে দেই, এই 5 কেটে দেই, এখানে হবে 2, 2 আর 5 কত? 10। মনে করো এখানে আছে 10, মানে 5 দুগুণে 10। এই 2টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা হবে 5 দুগুণে 10। তাহলে এটা কেটে দিলাম, মানে এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, অর্থাৎ এইখানে আমার 1100 থাকে, ঠিক আছে? আবার এইটা আর 3-এর মধ্যে গুণের সম্পর্ক, কারণ এটার এটা ভাগের সম্পর্ক, এটা লব এটা হর, তাহলে এটা গুণের সম্পর্ক, তাহলে এটা হচ্ছে 63। এখন এই 63-কে যখন তুমি 11 দিয়ে গুণ করবা, 1100 দিয়ে গুণ করবা, তখন তুমি কত পাবা? এই 1100 দিয়ে যখন গুণ করবা, এখানে পাবা এই 3 11 33, আর 6 11 66, আর 3 69, আর এখানে 2টা শূন্য তো আছেই, ঠিক আছে? তাহলে 69300, এইটা হচ্ছে তোমার এই এই আনসার, ঠিক আছে? সো এই অঙ্কটা কিন্তু দেখো, দেখতে অনেক বড় না, পড়তে অনেক বড়, দেখতে অনেক বড়, ঠিক আছে? সো এটা আমরা এই যে ওয়ারার কনসেপ্ট দিয়ে জাস্ট আমরা 1 গুণ এইটা 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 লিখে ফেলবো, লিখে এটাকে জাস্ট আমরা মানে পূর্ণ সংখ্যা নিব আমাদের হিসাবের সুবিধার জন্য, আর কিছু না, ঠিক আছে? সো এখন দ্বিতীয় তৃতীয় বছরের গড় হচ্ছে 6 আর 15 21, 21/2, আর পুরা বছরের গড় হচ্ছে 10 আর মানে 25/3। এই তো গড় 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 গেল, এখানে 55,000 লিখে জাস্ট কাটাকুটি করে আমরা ওটা করে ফেলবো। তো এটাই হচ্ছে সবচেয়ে শর্টেস্ট স্মার্টেস্ট ওয়ে এই অঙ্ক করার জন্য, ঠিক আছে? এটা আদারওয়াইজ অন্য কোনো নিয়মে তোমরা করলে আমাকে জানাও যে কত সেকেন্ডে, কত তাড়াতাড়ি, কত দ্রুত, কি নিয়ম আছে, কি টেকনিক করতে পারে কারা, এগুলি দেখাও, ঠিক আছে? সো কানেকটিভ
এই যে কোথাকার জিনিস কোথায় লাগবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আসলে মেকানিজমটা কি, গণিতের মেকানিজমটা কি, ঠিক আছে? কোন চ্যাপ্টারে আছে সেটা বিষয় না, এখানে কোন মেকানিজমটা ইউজ হয়েছে সেটা হচ্ছে বিষয়। একজন ব্যবসায়ী চেয়ার ও টেবিল প্রস্তুত করে, প্রতিটি চেয়ারের বিক্রয় মূল্য 2000 টাকা এবং প্রতিটি টেবিলের বিক্রয় মূল্য 2750 টাকা। তাহলে গত মাসে সে যে পরিমাণ চেয়ার বিক্রি করে তার দ্বিগুণ পরিমাণ টেবিল বিক্রি করে, অর্থাৎ এটা 1 গুণ, এটা 2 গুণ। তার প্রতি একক পণ্যের গড় বিক্রয় মূল্য কত? প্রতি একক পণ্যের, তাহলে প্রতি একক পণ্য বলতে এটা 1 গুণ, এটা যদি 2 গুণ হয় তাহলে এটাকে আমরা 3 দিয়ে, মানে পুরাটাকে 3 দিয়ে করব, অর্থাৎ 1 × 2000, 2 × 2750, এইটাকে আমরা যোগ করে 3 দিয়ে ভাগ করে দিব। এটাই তো মুখোমুখি করতে পারি, ঠিক আছে? এখানে 2000 থাকবে, কারণ একটা 2000, এখানে দুইটা 2000, তাহলে আমাদের 3টা 2000 হলো। তো 3টা 2000 থেকে 3 দিয়ে ভাগ করলে একটা তো 2000 আমরা এখানে নিতে পারি, আর এখানে হলো 2টা 750। তো 2টা 750কে আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে 25, 250 × 2 500, তাহলে এখানে আরো 500 যোগ হবে, ঠিক আছে? তা আমার টোটাল হবে 2500 টাকা হচ্ছে আমার অ্যাভারেজ। সো এটা হচ্ছে গড়ের কনসেপ্টের একটা অঙ্ক, ঠিক আছে? গড়ের কনসেপ্টের একটা অঙ্ক, এই আর কি। তো ভাষাগত ভিন্নতার কারণে একটু হয়তো ওরা ইনিসিয়ালিনিয়াসে রেখেছে। আচ্ছা, পিতা ও 2 পুত্রের বর্তমান গড় বয়স 22 বছর। 3 বছর পর 2 পুত্রের গড় বয়স 13 বছর হলে পিতার বর্তমান বয়স কত? তো এগুলি আমরা করাইছি, ঠিক আছে? এই ধরনের অঙ্ক আমরা ওই আগের লেকচারগুলোতে প্রচুর করাইছি। তো এটা তোমাদের জন্য মনে করো একটা কুইজ ওয়ান, তোমরা দ্রুত এটা জানাও যে কয় সেকেন্ডে করতে পারলা, খাতা কলম লাগলো কি লাগলো না। খাতা কলম লাগার কোনো কারণই নেই, ঠিক আছে? 3-4 সেকেন্ডের বেশি লাগারও কোনো কারণ নেই। এই অঙ্ক মুখোমুখি। আচ্ছা, 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24, 3 সদস্য গড় বয়স 24, ঠিক আছে? তাহলে বলছে যদি কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ কত হতে পারে? এই সোজা, মনে করো এইটা একটা গ্রুপ, ঠিক আছে? আর এটা মনে করো আর একটা গ্রুপ। এটা হচ্ছে যে একজন সর্বোচ্চ যার হতে পারে, আর এখানে 2 জন। তাহলে একজনের যদি সর্বোচ্চ হইতে হয় 2 জনের সর্বনিম্ন হইতে হবে। তাহলে এদের হচ্ছে সবারই তো 24 করে, তাই না? মানে বিষয়টা হচ্ছে এদেরও 24, এদেরও 24। এখন এর কিন্তু আসলে 24 না, মানে এর কিন্তু অ্যাকচুয়ালি হইতে পারে তোমার 21, সর্বনিম্ন 21 হইতে পারে। তাহলে আমরা 21 ধরতে পারি যে এদের হইতে পারে। তাহলে 21 হলে 24 থেকে কত কম? এই যে ব্যালেন্স থিওরি দিয়ে বুঝাই দিচ্ছি আর কি, মুখে মুখেই বুঝবা, নর্মাল কমন সেন্স দিয়ে। তাহলে 3 কম, তাহলে 3 দেনেওয়ালা, তাহলে 3 × 2 জন, এরকম কত? 6 বছর। তাহলে 6 বছর দিবে, কাকে দিবে? ওকে দিবে। তাহলে ওর বয়স হচ্ছে 24 আর 6 30 বছর। তাহলে একজন ব্যক্তির বয়স ম্যাক্সিমাম 30 বছর হতে পারে, এর বেশি হতে পারবে না। কারণ এনে নর্মালি বুঝো, গড় হলো 24, ধরো সবার 24, তাহলে 2 জন 21 হইতে পারবে মিনিমাম। তো 3 করে 2 জনের তোকে তুমি নিতে পারবা, 6 বছর টোটাল নিতে পারবে, এর বেশি আর নিতে পারবা না, ঠিক আছে? সোজা বাংলা কথায় যদি বলি আর কি জিনিসগুলো। হ্যাঁ, সো আমি যখন লেকচার শুরু করি তখন ভোকাল আসতে থাকে, আস্তে আস্তে ভোকাল কখন জানি বেড়ে যায়। হ্যাঁ, এটা ঠিক করতে পারতেছি না। কোনো শ্রেণীতে 150 জন ছাত্রছাত্রীর গড় নম্বর 54, যদি ছাত্রদের গড় নম্বর 60 ও ছাত্রীদের গড় নম্বর 50 হয় তবে শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত? এই যে দেখো আবার মজার অঙ্ক আসছে, ঠিক আছে? সো এই অঙ্কটা দেখো, আমি একটা নিয়ম দেখাচ্ছি তোমাদের। তো 150 জনেরই হচ্ছে 54 আর ছাত্র, তাহলে আমরা মনে করলাম যে এই হচ্ছে মেল আর এই হচ্ছে ফিমেল। তাহলে মেলের কত? 60, মেলের হচ্ছে 60, মেলের 60 আর ফিমেলের কত? 50, গড় নম্বর 50, মানে গড় নম্বরটা আমরা এখানে লিখলাম, মানে ছাত্র ছাত্রী এদের 60, এদের 50, কিন্তু টোটাল কত? ওই যে 150 জন টোটালের গড় কত? 54, তাহলে টোটাল গড় হচ্ছে 54। এখন এই অঙ্ক করার নিয়ম হচ্ছে এই বরাবর, এ কোনাকুনি বরাবর এই পার্থক্যটা বসে, পজিটিভ পার্থক্য। কত? 60 আর 54 পার্থক্য হচ্ছে 6, এটা এখানে বসবে, আর এই ডায়াগোনাল বরাবর এটার পার্থক্য বসবে। এটা হচ্ছে 4, তাই না? 50 আর 54, এটা হচ্ছে 4। এখানে প্লাস মাইনাস কিন্তু কোনো ফ্যাক্টর। তাহলে যে 4:6, এইখানে যদি আমরা একটা অনুপাত চিহ্ন দিই তাহলে এই মেল স্টুডেন্ট আর ফিমেল স্টুডেন্টের সংখ্যার অনুপাত হচ্ছে 4:6, এটাই।
এই যে আমরা নিয়মটা করলাম, এটাকে যদি তোমরা আর একটু সিম্পল করো তো করতে পারবা। এটা 2 মানে 2 দিয়ে ভাগ করলে 2 আর 3 হবে আর কি, ঠিক আছে। যাই হোক, এখন এই যে আমরা নিয়মটা করলাম এটাকে বলা হয় রুল অফ এলিগেশন, এলিগেশনের নিয়ম, মানে এলিগেশন নিয়ম। তো এইটা অনেক আগে হয়তো কিছু স্কুলে পড়াইতো, আমাদের দেশে পড়াইতো কিনা জানি না, তবে এখন এই রুল অফ এলিগেশন আর পড়ানো হয় না, ঠিক আছে, কোথাও আসলে আর পড়ানো হয় না। তো এই রুল অফ এলিগেশন, এই নিয়মটা এটা কিভাবে আসলো, কেন আসলো, কখন অ্যাপ্লিকেবল, এগুলি বোঝার একটা ক্যাপাসিটি দরকার। তো সেই জন্য আমাদের পাটিগণিত অংশের লাস্ট চ্যাপ্টার হচ্ছে রুল অফ এলিগেশন। তো রুল অফ এলিগেশন কীভাবে কখন ইউজ করবো ডিটেলস আমাদের এখানে এক্সপ্লেনেশন আছে আমাদের বইটাতে। তো তোমরা যদি কম্পিটিটিভ ম্যাথ, ঠিক আছে, এটা যদি তোমরা সংগ্রহ করো আমাদের, সো এইটা সংগ্রহ করলে ওখানে ডিটেলস পাবা অনেক কিছু, লট অফ থিংস। সো এই জানলে বুঝলে তুমি তো এটা মুখে মুখে করে ফেলতে পারতেছো, ঠিক আছে, মুখে মুখে করে ফেলতে পারতেছো 2-1 সেকেন্ডে। সো এই অঙ্ক তুমি ব্যালেন্স থিওরি দিয়েও মুখে মুখে 2-1 সেকেন্ডে করে ফেলতে পারবা। এখন ব্যালেন্স থিওরি দিয়ে কীভাবে করতে পারবা আমি দেখাই। ব্যালেন্স থিওরি দিয়ে কীভাবে করতে পারবা, ব্যালেন্স থিওরিতে হচ্ছে সবার গড় হচ্ছে 54, তাহলে ছাত্র ছাত্র হচ্ছে 60, ছাত্র যদি 60 হয় ডিফারেন্স কত, বেশি না 60, তাহলে এরা হচ্ছে মাইনাস, তাহলে -6, এরা তো লেনেওয়ালা। আর এই যে ছাত্রী, ছাত্রী হচ্ছে 50, তাহলে কম, 54 থেকে কম, কত কম, 4 কম, তাহলে এরা হচ্ছে দেনেওয়ালা, +4, +4। এই জিনিসটাকে যদি আমরা উল্টাই দিই, মানে মানে মাইনাস প্লাস এগুলি না, মানে পজিটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালু, এই পজিটিভ ভ্যালু যদি আমরা উল্টাই দেই তাহলে সেটাই গড়, সেটাই এই যে ছাত্র এবং ছাত্রীদের অ্যাভারেজ, তাহলে সংখ্যার অনুপাত, তাহলে এই 4:6 এটাকে উল্টাই দিলেই আমরা ছাত্রছাত্রীদের গড় পাবো। এটা হচ্ছে মেল স্টুডেন্ট আর হচ্ছে এই ফিমেল স্টুডেন্ট, এইটা আমরা পাবো, ঠিক আছে। এখন তোমরা বলতে পারো যে এটাকে উল্টাই দিলেই কেমনি পাওয়া যায়, এটা জাস্ট উল্টাই দিলেই হয়ে যায়, হ্যাঁ হয়ে যায়। কেমনে হয়ে যায় দেখো, বিষয়টা হচ্ছে মনে করো তোমার ছাত্র হচ্ছে m সংখ্যক আর ছাত্রী হচ্ছে f সংখ্যক, ছাত্রী হচ্ছে f সংখ্যক, তাহলে আমরা যদি এটার ভ্যালু নেই, মানে তোমার কি ভ্যালু, মানে মাইনাস দরকার নেই, সেজন্য মডুলাস সাইন দিলাম, শুধু মান। এই দুটা জিনিস ব্যালেন্সিং করার জন্য এই দুটো জিনিস যদি সমান হয় 6m 4f, এই দুটো যদি সমান হয় তাহলে আমাদের এটা ব্যালেন্স হবে। আমাদের এই অঙ্কটা দুই সাইডের যে ব্যালেন্স করার জন্য আমাদের এই 6m আর 4f এই দুটা সমান হইতে হবে। কেন সমান হইতে হবে, কারণ হচ্ছে এরা হচ্ছে দেনেওয়ালা, এরা লেনেওয়ালা, এরা দিবে এরা নিবে। তাহলে এই 4f এর ভ্যালু যত, অর্থাৎ একজন ছাত্রী 4 করে দিবে, তাহলে f সংখ্যক ছাত্রী টোটাল কত দিবে, f সংখ্যক ছাত্রী টোটাল যত দিবে, ব্যাপারটা বোঝা যায়। মনে করো টোটাল f দিবে, ঠিক আছে। এখন এই 6m, তাহলে এই যে 6 জন ছাত্র, একজন ছাত্র 6 করে নাম্বার নিয়ে নিবে এদের কাছ থেকে, তাহলে m জন ছাত্র টোটাল কত নিবে, এই f সংখ্যক যদি নেয় ওরা যদি এই f সংখ্যকই নেয়, তাহলে লেনেওয়ালা দেনেওয়ালা ব্যালেন্সড হয়ে গেল, অর্থাৎ যত দিল তত নিল, যত পাবে তত দিবে, কোনো এক্সট্রা কিছু থাকবে না, পজিটিভ নেগেটিভ কিছু থাকবে না, ব্যাপারটা বোঝা যায়। এই জন্য এই দুইটা ব্যালেন্স করার জন্য আমাদের এই দুইটা ভ্যালু যত দিবে তত নিবে, যখন এটার পরম মান ভ্যালুটা যখন সমান হয়ে যাবে তখনই তো পুরো জিনিসটা ব্যালেন্সড আমার, ঠিক আছে। এখন এটাকে যদি তোমরা সলভ করো, এই জিনিসটাকে যদি সলভ করতে যাও তাহলে এই m তো এখানে রইলই, নিচে f নিয়ে আসো, আর ও পাশে তাহলে 4 থাকবে, নিচে 6 থাকবে, তাহলে m/f সমান হচ্ছে 4:6। এটা তুমি আরেকটু ছোট করতে পারো, 2/3 হবে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যালেন্স থিওরি। তোমরা একটু লাইন ডায়াগ্রাম দিয়ে এটা তোমরা দেখতে পারো, বুঝতে পারো, ধরুন আমরা করাইছি তো অনেক, তাই না। তো লাইন ডায়াগ্রাম দিলে বুঝবা যে ব্যালেন্স হওয়ার জন্য আসলে কি দরকার। অর্থাৎ 150কে যদি 54 দিয়ে গুণ করো যত হবে ভ্যালু, এই 60কে তুমি যদি এই ধরো এখানে তোমার এই যে 2/3 মনে করো, এটা তো অনুপাত, ঠিক আছে। অর্থাৎ 60কে যদি m দিয়ে তুমি গুণ করো আর এই 50কে যদি f দিয়ে গুণ করো তখন ওইটা হবে। এখন এখানে আমরা আসলে বের করতে পারি, এখানে টোটাল ওই যে 150 জন না, ওইটা কিন্তু টোটাল কে কত অ্যাকচুয়াল ভ্যালুটা কিন্তু বের করে ফেলতে পারি,
কীভাবে বের করে ফেলতে? ওই যে ওয়ারার দিয়ে সহজে করে ফেলতে পারি। সেটা কীরকম? সেটা হচ্ছে 2 3 2 3, তাহলে 2 3 মানে মানে তোমার ছাত্র হচ্ছে 2 জন, ছাত্রী হচ্ছে 3 জন, তাহলে টোটাল কয়জন বলো তো? 5 জন, টোটাল 5 জন। লিনিয়ার রিলেশন, তাহলে টোটাল এখানে বসে 150 জন, অ্যাকচুয়ালি টোটাল হচ্ছে 150 জন। তাহলে 150 জন যদি হয় তাহলে এটা কত বেশি? 30 গুণ বেশি। তাহলে এরা হচ্ছে 90 আর এরা হচ্ছে 60। ঠিক আছে, 60 জন ছাত্র, 90 জন ছাত্রী। তুমি এখন 60 দিয়ে 60কে গুণ করো, 60 দিয়ে 60কে যদি গুণ করো তুমি পাবা 3600। ঠিক আছে, আবার 50 দিয়ে যদি 90কে গুণ করো তুমি পাবা 4500। ঠিক আছে, অ্যান্ড এই দুটো যদি তুমি যোগ করো, যোগ করলে তুমি কত পাবা? 0 0 5 6 11 1 আর হলো 8, 8100। ঠিক আছে, 8100। তো 8100 এখন 150 দিয়ে যদি তুমি 54কে গুণ করো তাহলে এখানে দেখো কত থাকে তোমার? এই 0 4 15 60 0, 5 15 75, 75 আর 60 হচ্ছে 81, 6 হাতের যে 6, তাহলে 81। ঠিক আছে, তো এই আর কি, মানে শুদ্ধি পরীক্ষা আমি দেখাই দিলাম আর কি তোমাদেরকে। সো অঙ্কটা কেন এত এক্সপ্লেইন করলাম আসলে, এখানে তোমরা কি বুঝলা? রুল অফ এলিগেশন আমাদের চ্যাপ্টার আছে, সেটা বুঝলা। তো এই যে একই অঙ্ক দেখো, রুল অফ এলিগেশনের অঙ্ক, এখন তুমি এই যে আমরা ব্যালেন্স থিওরি, কোথায় রুল অফ এলিগেশন, কোথায় ব্যালেন্স থিওরি, তো ব্যালেন্স থিওরি দিয়ে অঙ্ক করে ফেলছি মুখে মুখে, আরও সহজ। ঠিক আছে, সো এই যে আমরা করলাম ওই একই আসলে মেকানিজমটা, এই যে ক্রস করে ওকে, তো ব্যালেন্স থিওরির যে মেকানিজমটা দেখো, এইটা গিয়ে ওইটা যখন রুল অফ এলিগেশন তোমরা জানবা, আসলে ওই চ্যাপ্টারে গুলি দিয়ে একবার জানবা, ব্যালেন্স থিওরি যখন জানবা তখন আসলে বুঝতে পারবা যে ম্যাথমেটিক্স জিনিসটা আসলে কি কি কি, আমরা বলি ম্যাজিক্যাল বা ইসি, আসলে এই জিনিসটা কিরকম কিরকম ম্যাজিক্যাল, তখন আসলে বুঝতে পারবা যে এই বিষয়গুলো। সো এখানে ইন্টারেস্টের ব্যাপার আছে, আগ্রহের ব্যাপার আছে। হুট করে একদিনে ম্যাথমেটিক্স শেখা যায় না, ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে শিখতে হয়, সময় দিতে হয়। 70 জন পুরুষ ও মহিলার গড় ওজন 46 কেজি, যদি পুরুষ ও মহিলার গড় ওজন যথাক্রমে 50 ও 40 হয়। ঠিক আছে, সো 50 ও 40 হয়, তাহলে এখানে কত? এখানে হচ্ছে মাইনাস, বেশি না, তাহলে অ্যাকচুয়ালি বেশি হলে তোমার মাইনাস কত? মাইনাস যদি এখানে নাও দিতে পারো, দরকার নাই, তাও যদি দাও কোনো সমস্যা নেই। -4, তাহলে এখানে হচ্ছে -4 আর ওইটা হচ্ছে 6 +6। ঠিক আছে, এখন এটার উল্টাটা হবে তোমার, এই যে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, আগে পুরুষ পরে মহিলা, এগুলিকে খেয়াল রাখতে হবে। তার মানে এটা হচ্ছে পুরুষ আর এটা হচ্ছে মহিলা। ঠিক আছে, এই পুরুষ আর মহিলার অনুপাতটা হচ্ছে এরকম। এখন টোটাল যদি তুমি করো তাহলে টোটাল হচ্ছে 10। ঠিক আছে, টোটাল যদি 10 হয় তাহলে তোমার 70, এখানে টোটাল বলছে 70, তাহলে 7 গুণ 4 7 28, তাহলে 28 জন মহিলা আর 6 7 42, আর 42 জন হচ্ছে পুরুষ। যদি অর্ডার করো তাহলে এখান থেকে তুমি জানো তো পুরুষের সংখ্যা বলছে, তাহলে পুরুষের সংখ্যা হচ্ছে 42। ঠিক আছে, এখন এই অঙ্কটা যদি বলতো যে তবে মহিলার থেকে পুরুষ কতজন বেশি, তোমাকে যদি এরকম বলতো আর কি, যে এরকম যদি হয় তাহলে মহিলার থেকে পুরুষ কতজন বেশি, তাহলে আমরা কি করতাম জানো? তাহলে আমরা তো টোটালটা এখানে লিখতাম আর এই যে ডিফারেন্সটা লিখতাম, পুরুষ আর মহিলার ডিফারেন্স কত? 2, তাহলে এখানে ডিফারেন্স হচ্ছে 2, তাহলে এই ভ্যালুগুলো আমাদের বের করার দরকার নেই, তাহলে 7 গুণে 14, তাহলে ডিফারেন্সটা হচ্ছে 14। তোমরা 42 থেকে 28 বাদ দিয়ে দেখো 14ই পাবা। ঠিক আছে, কারণ যখন কতগুলো সংখ্যা লিনিয়ার হয় সম্পর্ক, তখন ওই সবগুলো সংখ্যার যোগফলের সাথে আবার তোমার কোনো দুইটা সংখ্যার ব্যবধান, এগুলিও লিনিয়ার, মানে যোগ বিয়োগের ব্যাপারগুলো লিনিয়ার, কিন্তু গুণ ভাগ করলে আবার লিনিয়ার হবে না। এগুলো আমাদের অনুপাত সমানুপাত চ্যাপ্টারে বলা আছে। ঠিক আছে, বলা আছে। তাহলে দেখো এইসব অঙ্ক দেখে দেখে 2-3 সেকেন্ডে করে ফেলতে পারবা, খাতা কলমের দরকার নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।